আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়ামটি সংবাদ শিরোনামগুলো। তীব্র গরমে হিট অ্যালার্ট বেড়েছে আরও 3 দিন। হিট স্ট্রোকের ঝুঁকি এড়াতে প্রচুর পানি পান এবং অপ্রয়োজনে রোদে বের না হওয়ার পরামর্শ। সোমালি জলদস্যুদের কবল থেকে মুক্ত বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ আরব আমিরাতের হামেরিয়া বন্দরে সুস্থ রয়েছেন 23 নাবিক। এবং ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পদ্মশ্রী পুরস্কার গ্রহণ করলেন রেজওয়ানা চৌধুরী বন্যা। দিল্লিতে রাষ্ট্রপতি ভবনের বর্ণাঢ্য আয়োজন। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে বিস্তারিত। তীব্র গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। চলমান হিট অ্যালার্ট আরও 3 দিন বাড়িয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই পরিস্থিতিতে দীর্ঘমেয়াদে তীব্র দাবদাহ রোধে চলতি বর্ষায় রাস্তার পাশে প্রচুর গাছ লাগানো এবং গরমের সময় লোডশেডিং না দিতে সরকারের কাছে দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। হিট স্ট্রোক থেকে বাঁচতে প্রচুর পানি পান করা ও প্রয়োজন ছাড়া রোদে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। রোকসানা আমিনের রিপোর্ট। গ্রীষ্মের খরতাপে পুড়ছে দেশ। কয়েকদিন ধরে প্রায় সারা দেশে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। মেঘের শীতল পরশের আশায় মানুষ। পানি খাইতেছি, উনি আবার ডাক দিয়ে বলল আমার একটু পানি দেন, তো আমি একটু আসিল দিছি। তপ্ত বৈশাখে বিপর্যস্ত জনজীবন। অসহনীয় গরমে চরম দুর্ভোগে পড়েছেন বাইরে কাজ করা দিনমজুর সহ শ্রমজীবী মানুষ। গরমে তো চালাতে ইচ্ছা করে না, অনেক কষ্ট হয়। একটু পেটেলটাই কাজ করে নিতে, তারপর অসহ্য যন্ত্রণা। গাছের ছায়া পাইলে একটু দাঁড়াইলে সেখান থেকে আর উঠতে মন চায় না। প্রচুর গরম, অনেক কষ্ট হচ্ছে। কি করবো, আমরা তো শ্রমিক, আমাদের তো কাজ করে খাওয়া লাগবে। রোদ্রে গরমে আর কি মানুষ ক্লান্ত হয়ে যায়, পরে রসটা বেশি। তীব্র তাপপ্রবাহের কারণে পুরো সময় কাজ করতে না পারায় আয়ও কমে গেছে। আগে এমনি বাড়াইলে 500-700 টাকা ইয়ে করে 2-3 ঘন্টা ইয়ে করতে চলে যেতাম, কিন্তু এখন 200-300 টাকাই হয় না। এমন ত্রাহি অবস্থায় মরার ওপর খাঁড়ার ঘা হয়ে সাধারণ মানুষের ভোগান্তি বহুগুণ বাড়িয়ে দিয়েছে ঘন ঘন লোডশেডিং। গ্রামে তো কারেন্টই থাকে না, আপনার 24 ঘন্টার মতো হয়তো 4-5 ঘন্টা কারেন্ট থাকে, সারাদিন রাত কারেন্ট থাকে না। 43-44 ডিগ্রি প্রতিনিয়ত রাস্তায়, এবং কি দেখা যাচ্ছে যে রাস্তায় বেরোলে অসুস্থ লাগছে, প্রচুর পানির প্রয়োজন হচ্ছে। তো একদম অবস্থা খারাপ করে দিচ্ছে গরমটা আমাদের। প্রচুর গাছ লাগাইতে হবে। যেমন ওইখানে যে টেম্পারেচার গাছের নিচে আর এইখানে যে টেম্পারেচার, এটার মধ্যে হিউজ ডিফারেন্স আছে, তাপ লাগতেছে না। গরমে বাড়ছে অসুস্থতা। বেশি অসুস্থ হচ্ছেন প্রবীণ ও শিশুরা। তীব্র গরমে স্বাস্থ্য ঝুঁকি কি করে কমানো যায় সেই পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। সবচেয়ে বেশি টেম্পারেচার থাকে দুপুর 12টা থেকে 3টা, এই সময় না বাড়ানো, এবং যদি পারা যায় 10টা থেকে বিকাল 5টা, আমরা এই কাজগুলো অন্য সময় করব। যদি দেখি আমাদের পেশাব কমে আসতেছে, হলুদ হচ্ছে, তাহলে 2 থেকে 4 গ্লাস পানি বেশি খাবো। যখন তাপমাত্রা বেড়ে যায়, সামান্য কিছুক্ষণের ভিতরেই খাবারের ওই জীবাণু মাল্টিপ্লিকেশন অনেক বেড়ে যায় এবং তার টক্সিন ছাড়ে খাবারটা নষ্ট হয়ে যায়। সেজন্য আমাদের এটাও সাবধান হতে হবে, গরমের দিনে খাবারটা বেশিক্ষণ বাইরে রাখবো না, ফ্রিজে রাখবো, এবং বারে বারে পানি পিপাসার জন্য আমরা যে বাইরে থাকবো, তো যে পানি আমরা যেন না খাই, বাইরের যে শরবত বানাচ্ছে এগুলো না খাই, এতে কিন্তু আমাদের ডায়রিয়া শুরু হয়ে যেতে পারে। এটাও আমাদের সাবধান থাকতে হবে। অসহনীয় গরমের মধ্যেই তাপমাত্রা আরও বাড়ার আশঙ্কায় চলমান হিট অ্যালার্ট বাড়ানো হয়েছে। আগে যেটা বলা হয়েছিল যে হিট অ্যালার্ট যেটা 72 ঘন্টা কন্টিনিউ থাকে, এটা স্পিড হতে পারে, তবে আপাতত আমরা যেটা বলি কন্টিনিউ থাকতে পারে। মেঘ অনেকটা কেটে যাবে, কেটে যে আবার দিনের তাপমাত্রা আবার একটু বাড়তে পারে। তীব্র গরমকে দুর্যোগ হিসেবে চিহ্নিত করে পরিবেশ শীতল করতে গাছ লাগানো সহ স্বল্প ও দীর্ঘমেয়াদী কার্যক্রম হাতে নেওয়ার তাগিদ দিচ্ছেন আবহাওয়া ও পরিবেশবিদরা। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি করতে চায় মধ্যপ্রাচ্যের দেশ কাতার। দেশটির বাণিজ্য মন্ত্রী শেখ মোহাম্মদ বিন হামাদ আল থানির সাথে রাজধানীর একটি হোটেলে প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের নেতৃত্বে একটি বাণিজ্য প্রতিনিধি দল বৈঠক করে। বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম, শিল্প সচিব জাকিয়া সুলতানা, এফবিসিসিআই এর প্রেসিডেন্ট মাহবুবুল আলম, বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল মুক্তাদির, ঢাকা চেম্বারের প্রেসিডেন্ট আশরাফ আহমেদ ও অন্যরা এতে অংশ নেন। বাংলাদেশের সাথে
বিনিয়োগ বাড়াতে কাতার আগ্রহী বলে সভা শেষে জানান সালমান এফ রহমান। আমরা একটা ফ্রি ট্রেডের এগ্রিমেন্ট করতে চাই কাতারের সাথে, তো তারা বলেছে কি তাদের অনেকগুলি দেশের সাথে আছে। ইনফ্যাক্ট তারা বলল কিছুদিন আগেই তারা প্রায় পাকিস্তানের সাথে এখন শেষ পর্যায়ে আছে, সাউথ কোরিয়ার সাথেও তারা করেছে। তো আমরা মনে করি যে তারা এটাতে আমাদেরকে তারা বলেছে তারা ইন্টারেস্টেড, তো এটা তারা কাজ করবে, তারা বলে এটা একটা। আর আমরা ওনাদের যে কমোডিটি এক্সচেঞ্জ, ওদের স্টক এক্সচেঞ্জ আছে, আমরা আবার মাননীয় প্রতিমন্ত্রী বলেছেন সুকুকের কথা, দ্যাট আমরা সুকুকের সাথে, তো ওরা ওটাও নিয়ে তারা বলেছে যে তারা আমাদের সাথে কথা বলবে। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। বার্ষিক মানবাধিকার রিপোর্টে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বলেছে বাংলাদেশে আন্দোলন কর্মসূচিতে বাধা দেয়া হয়েছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে সরকার পরিবর্তনে নাগরিকরা সক্ষম হননি। 2023 সালে বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনাগুলোর উপর ভিত্তি করে মার্কিন বার্ষিক মানবাধিকার রিপোর্টে বাংলাদেশ সরকারের দুর্নীতির কথাও বলা হয়েছে। দেশের ভেতরে এবং আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংগঠনগুলোর ওপর সরকারের কঠোর বিধিনিষেধ রয়েছে বলেও রিপোর্টে উল্লেখ করা হয়েছে। বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে গুরুতর সমস্যা, রাজনৈতিক বন্দী ও আটকের ঘটনা ঘটেছে বলে সমালোচনা করেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। সোমালি জলদস্যুদের কবল থেকে মুক্ত বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ সংযুক্ত আরব আমিরাতের আজমানের হামেরিয়া বন্দরে নোঙর করেছে। জাহাজটি সোমবার রাতে বন্দরে নোঙর করে বলে জানিয়েছেন দুবাইয়ে বাংলাদেশের কনসাল জেনারেল BM জামাল হোসেন। জাহাজের 23 নাবিক সুস্থ রয়েছেন বলেও জানিয়েছেন তিনি। মেহেদী হাসানের তথ্য, ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। গত 12 মার্চ মোজাম্বিক থেকে কয়লা নিয়ে এমভি আবদুল্লাহ জাহাজটি আমিরাতের উদ্দেশ্যে রওনা হয়। ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুরা জাহাজটিকে ছিনতাই করে। 31 দিন জিম্মি থাকার পর মুক্তিপণ দিয়ে মুক্ত হয়ে 21 এপ্রিল দুপুরে আরব আমিরাতের আজমানের হামেরিয়া বন্দরে বহির্নোঙর পৌঁছায় এমভি আবদুল্লাহ। সোমবার রাতে হেমেরিয়া বন্দরে জেটিতে নোঙর করে KSRM গ্রুপের মালিকানাধীন জাহাজটি। সোমবার বিকেলে আজমানের হোটেলে রেডিসন ব্লুতে সংবাদ সম্মেলনে বাংলাদেশ মিশন, জাহাজ কর্তৃপক্ষ এবং লন্ডন ভিত্তিক ইন্স্যুরেন্স কোম্পানির প্রতিনিধি সহ 15 সদস্যের দল জাহাজটি পরিদর্শনের ঘোষণা দেয়। আল্লাহর অশেষ রহমতে আমরা সুস্থ এবং অক্ষতভাবে আমাদের ডেস্টিনেশন সাবজায় পড়ে আসছি। তো আমি সবার কাছে দেশবাসী এবং বহির্বিশ্বে যারা আমাদের জন্য দিন রাত দোয়া করেছেন এবং আমাদের মালিকপক্ষ সরকার চেষ্টা করে আমাদেরকে অতি অল্প সময়ে আমাদেরকে মুক্ত করে এনেছেন, সেজন্য আমি সবার কাছে কৃতজ্ঞ প্রকাশ করছি। আমার অল অফিসার এন্ড স্টাফ। দুবাইয়ে বাংলাদেশ কনসুলেটর জেনারেল BM জামাল হোসেন সাংবাদিকদের জানান, 23 নাবিক শারীরিকভাবে সুস্থ রয়েছে, তাদের মনোবল চাঙ্গা রয়েছে। 2জন নাবিক উড়োজাহাজে দেশে ফেরার কথা থাকলেও তারা সিদ্ধান্ত পরিবর্তন করে জাহাজেই দেশে ফেরার কথা জানিয়েছেন। আল মুকসিদ, চ্যানেল I। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে দেশটির চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী পুরস্কার গ্রহণ করেছেন উপমহাদেশের প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। সোমবার সন্ধ্যায় দিল্লিতে ভারতের রাষ্ট্রপতি ভবনে এই পুরস্কার গ্রহণ করেন তিনি। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এবছর 5 গুণী ব্যক্তি পদ্মবিভূষণ, 17 জন পদ্মভূষণ ও 110 জন পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছেন। লাইলা নওশিনের রিপোর্ট। हॉल में आगमन हो रहा है देश की राष्ट्रपति माननीय श्रीमती द्रौपदी मुर्मू। বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30টায় ভারতের রাজধানী দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে প্রবেশ করেন দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এর আগে সেখানে প্রবেশ করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পদ্ম পুরস্কারে ভূষিত গুণী ব্যক্তিদের উপস্থিতিতে শুরু হয় মূল অনুষ্ঠান। শুরুতেই দেশটির দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মবিভূষণ তুলে দেওয়া হয় 5 গুণী ব্যক্তিকে। এরপর 17 জনের হাতে তুলে দেওয়া হয় পদ্মভূষণ পুরস্কার। এরপর বাংলাদেশের মুখ উজ্জ্বল করে স্ক্রিনে উঠে আসে উপমহাদেশের বিশিষ্ট সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার নাম।
মঞ্চ আলো করে দৃঢ় পায়ে বিনয়ের সাথে হেঁটে মুখোমুখি হন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। গ্রহণ করেন ভারতের চতুর্থ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী পুরস্কার। সঙ্গীতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য উপমহাদেশের বিশিষ্ট এই সঙ্গীতশিল্পী বাংলাদেশ সরকারের সর্বোচ্চ সম্মাননা স্বাধীনতা পুরস্কার ও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সর্বোচ্চ পুরস্কার বঙ্গভূষণ পদকে ভূষিত হন। এর আগে বাংলাদেশ থেকে 5 গুণী ব্যক্তি পদ্ম পুরস্কারে ভূষিত হয়েছেন। লাইলা নওশিন, চ্যানেল আই। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। বিরতির পর আবারও আমন্ত্রণ। ইসরায়েলের উত্তরাঞ্চলে 35টি রকেট নিক্ষেপ করেছে লেবানন ভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। ইসরায়েল জানিয়েছে রকেটগুলো ফাঁকা স্থানে পড়েছে এবং এতে তেমন ক্ষয়ক্ষতি হয়নি। ফিলিস্তিনে জাতিসংঘের ত্রাণ সংস্থার কর্মীরা 7 অক্টোবরের হামলায় অংশ নেয়ার যে দাবি ইসরায়েল করেছিল তার পক্ষে দেশটি কোনো প্রমাণ দিতে পারেনি বলে জাতিসংঘের তদন্তে উঠে এসেছে। ইসরায়েলের ওই দাবির পর বেশ কয়েকটি দেশ ওই সংস্থায় অর্থ সরবরাহ বন্ধ করে দেয়ায় ফিলিস্তিনে জাতিসংঘের ত্রাণ কার্যক্রম হুমকির মুখে পড়ে। এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের বার্ষিক মানবাধিকার রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে গাজায় ইসরায়েলি বর্বরতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় যুক্তরাষ্ট্র দ্বৈত নীতি অবলম্বন করছে কিনা এমন প্রশ্ন তোলেন সাংবাদিকরা। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। সার্ক এগ্রিকালচার সেন্টার, ইফরি সাউথ এশিয়া ও বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল BARCর যৌথ উদ্যোগে গাজীপুরে জলবায়ু পরিবর্তন ও স্মার্ট কৃষি প্রযুক্তির ওপর 3 দিনের প্রশিক্ষণ কর্মশালা চলছে। প্রশিক্ষণ কর্মশালায় বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল ও শ্রীলঙ্কা থেকে 22 জন প্রতিনিধি অংশ নিচ্ছেন। 24 এপ্রিল পর্যন্ত চলবে কর্মশালা। সার্ক এগ্রিকালচার সেন্টারের সি সাকসেস প্রকল্প আয়োজিত কর্মশালার মূল উদ্দেশ্য হচ্ছে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা করে কৃষি উৎপাদন খাতকে টেকসই করা। এ লক্ষ্যে জলবায়ু স্মার্ট কৃষি প্রযুক্তির ওপর দক্ষিণ এশিয়ার দেশগুলোর বিশেষ চাহিদার ভিত্তিতে সি সাকসেস প্রকল্প 10টি প্রশিক্ষণ মডিউল তৈরি করেছে। কর্মশালায় অংশগ্রহণকারীরা আলোচনা ও পর্যালোচনা করে এই 10টি প্রশিক্ষণ ও ভিডিও মডিউল চূড়ান্ত করবেন। মডিউলগুলো দক্ষিণ এশিয়ার কৃষক, গবেষক, এক্সটেনশন ওয়ার্কার এবং নীতি নির্ধারকদের দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাড়ির মহাপরিচালক ডক্টর দেবাশিস সরকার। এবারে প্রকৃতি সংবাদ। আইনের তোয়াক্কা না করেই সুনামগঞ্জের হাওরের জলাশয়ে সেচে মাছ আহরণ করছে ইজারাদাররা। এতে মিঠা পানির মাছ বিলুপ্ত হওয়ার পাশাপাশি ধ্বংস হচ্ছে জলজ প্রাণী। হুমকির মুখে বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য। প্রকাশ্যে এই মহোৎসব চললেও কোনো ব্যবস্থা নিচ্ছে না কর্তৃপক্ষ। আফরোজা হাসির রিপোর্ট। মাঘ থেকে চৈত্র মাস পর্যন্ত হাওরে মাছ আহরণের মৌসুম। এ সময় জলমহাল না শুকিয়ে জলাশয়ে 4 ফুট পানি রেখে মাছ আহরণের নিয়ম রয়েছে। নিয়ম ভঙ্গ করলে ইজারা বাতিল সহ আইনি ব্যবস্থা নেয়ার বিধানও আছে। কিন্তু এসব নিয়ম নীতির তোয়াক্কা করছে না ইজারাদাররা। দিরাই, চাতল, বালুচড়া, চন্দ্রঘোনা, দীঘা বিল সহ সুনামগঞ্জের 500-র বেশি জলমহালে সেচ যন্ত্র বসিয়ে মাছ ধরছে প্রভাবশালী ইজারাদাররা। এতে প্রজনন ব্যাহত হওয়ায় বিলুপ্তির পথে দেশীয় প্রজাতির বিভিন্ন মাছ। সব বিল আমরা ফিসাই জায়গা বা যে মাছ আছে এটার ডিমগুলো থাকে না, ডিম না থাকাতে গিয়ে সেটা তো আমরা ফসল আর কোনো তো পাওয়া যাইতেছে না। যদি বিল বাদল না শুকায় তাহলে আমরা
এই পাবলিক অঞ্চলের মানুষে মাছই খাইব, আমরা মাছ খাইয়া দই রান্না খাইতে হইব না, নৌকা বাইয়ে গেলে মাছ আমরা খাইতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমেও কমছে না মৎস্য নিধন। এখানে অনেক হাওর রয়েছে, শুকনো মৌসুমে বিশেষ করে যে হাওরে পানি কমে যায়, কিছু কিছু হাওরে অনেক সময় দেখা যাচ্ছে শুকিয়ে মাছ ধরার প্রবণতা দেখা যায়। তা আমরা আমাদের পক্ষ থেকে উপজেলা প্রশাসনের সহযোগিতা নিয়ে, উপজেলা পুলিশের সহযোগিতা নিয়ে যেখানে শুকানোর খবর পাই সেখানে তাৎক্ষণিকভাবে গিয়ে শুকানো বন্ধ করার ব্যবস্থা করা হয়। এই শুকানোর থেকে যাতে একেবারে না ধরতে পারে এজন্য আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতা দুটাই চলছে এক পাশাপাশি। জলজ উদ্ভিদ ও প্রাণীর পাশাপাশি পুরো জীববৈচিত্র্য রক্ষায় সমন্বিত উদ্যোগের দাবি সংশ্লিষ্টদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে খেলার খবর।